হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা বাড়ির সবাই ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? মুর্শিদাবাদের লালবাগ ঘুরতে। তো এটা আমাদের বাড়ির কাছেই, তো তাই ভাবলাম একটু ঘুরে আসি। চলো। তো রাইসা বলো কে কে যাচ্ছে? আমার নানিমা যাচ্ছে, আমার টুকু মামুনি যাচ্ছে, আমার পাপা যাচ্ছে। তো আমরা বাড়ির সবাই যাচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, অনেক ভালো লাগবে, অনেক মজা পাবে। তো চলো। এখানে কিন্তু আমরা ইসলামপুরে একটু থেমে গিয়েছিলাম। এত সুন্দর ফুল দেখে কি আর না নিয়ে থাকা যায়, তাই ভাবলাম একটু নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের ফুল। তো এত সুন্দর লাগছিল না ফুলগুলো দেখতে, খুবই সুন্দর লাগছিল। ভিডিওতে যেন একটু বেশিই ভালো লাগছিল। তো এখান থেকে আমরা গোলাপ নিয়েছিলাম, আর ওই যে সাদা আর হলুদটা নিয়েছিলাম, আর একটা কিন্তু আমি গুজেও নিয়েছিলাম। আর এখন কিন্তু আমরা একটা চায়ের দোকানে চলে এসেছি, মানে এটা ক্যাফে টাইপের। তো এখানে একটু চা খাবো, তো তার জন্য কিন্তু এখানে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে গান চলছিল, তার জন্য। তো এখানে অনেকক্ষণ আগে থেকে ওরা সবাই চলে গিয়েছিল। তো আমার মা আর আমার বোন কিন্তু ভিডিওতে অতটা আসতে ইচ্ছুক নয়, তো সেই জন্য কিন্তু ওদেরকে আমি ভিডিওতে আনিনি। তো এখানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অনেক দিন আগেকার, এখনকার দিনে তো এইসবগুলো দেখতেই পাওয়া যায় না। তো এখন চায়ের অর্ডারটা দিয়ে আমরা বসে আছি। তো দেখি কতক্ষণে চাটা আসে। তো দেখতে পাচ্ছ শীতের সময় আমি কিন্তু হাত দুটোকে নিয়ে কি করছি, এত শীত পড়েছে না, আর থাকাই যাচ্ছে না। আর রাইসার তো ওখানে গিয়েও যে এটা নিব ওটা নিব ওইরকম করছে। তো আর রাইসার পাপা কিন্তু এখানে জিজ্ঞেস করছিল কি অর্ডার দিলে, তো আমি বললাম চা। আর তারপরে এতে দেখতে পাচ্ছ এখানে স্কুটি, এটাতে আমি একটু বসে আছি, বসে এই চারিদিকের দৃশ্যগুলো আমি একটু উপভোগ করছিলাম। তো এখন চাটা চলে এসেছে, চাটা কিন্তু চটপট করে খেয়ে নিই। তো এত শীতের মধ্যে গরম চা মুখে দিচ্ছি, কিন্তু কিছুই মনে হচ্ছে না কিন্তু। আর এত ধোয়া কুয়াশার মধ্যে বসে বসে ফাঁকা জায়গায় চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? তো আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর চাটা খাচ্ছি। রায়সাকে কিন্তু আমি পরে চাটা খাইয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু আর দেখানো হয়নি তোমাদেরকে। তো এখন বেরিয়ে পড়লাম। তো অনেকক্ষণ আগে কিন্তু ওরা সবাই গাড়িতে উঠে পড়েছে। আর একটা কথা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা যে জায়গাটি দেখতে এসেছেন, যার নাম হচ্ছে কাটরা মসজিদ। হ্যাঁ, 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ কাটরা মসজিদ থেকে নির্মাণ করেছিল। যে পাশ দিয়ে আপনারা হেঁটে আসলেন, সামনে যে গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা সবজি বাজার বসত, সবজি মার্কেট বসত বলে সেই জন্য জায়গাটার বর্তমান নাম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি এটি একটি আরবি ভাষা থেকে এসেছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। আপনি একটু সামনে দুটি যে টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এরকম টাইপের টাওয়ার আগে মসজিদের 4 কর্নারে 4টি ছিল, কিন্তু বর্তমানে 2টি আছে। আর 2টি নেই কেন সামনে গিয়ে বলবো। তো তখনকার টাইমে টাওয়ারগুলোকে মূলত 2টি কাজে ব্যবহার করা হতো। ফার্স্ট কাজ, এর উপর থেকে সকাল বিকাল আরবিএন আজান দেওয়া হতো বাঁশের চোঙের দ্বারা। আর দ্বিতীয়ত কাজ কি করা হতো, শত্রুপক্ষকে উপর থেকে ফলো রাখা হতো। আসুন দাদা, দেখুন আপনারা সবাই এই যে উপরে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে রুমগুলোকে বলা হয় কি মুসাফিরখানা। আর নিচের যে রুমগুলো যে আপনারা হেঁটে আসছেন সবাই, নিচের রুমগুলো বলে ছাত্রাবাস। মুসাফিরখানার বাংলা অর্থ হচ্ছে অতিথিশালা। আগেকার দিনে বাইরে থেকে যেসব মুসাফিররা এই মসজিদটাকে দেখতে আসতো, তাই থাকার জন্য উপরে রুমগুলো ছিল, আর নিচের রুমগুলো ছিল ছাত্রাবাস। ছাত্রাবাস মানে এক একটি রুমে এখানে 4 জন করে বাচ্চা, 4 জন করে শিক্ষক সহ এখানে কোরআন শরীফ পড়ানো হতো। তার পাশাপাশি এখানে উর্দু, আরবি, পার্সি টোটাল 3টে বিষয় তাদের এখানে শিক্ষা প্রদান করানো হতো। এখানে টোটাল 700 থেকে 800 বাচ্চা শিশুকে এখানে শিক্ষা প্রদান করানো হতো। এবার এই দিকটা ফলো করে দেখুন, এটা হচ্ছে মেন মসজিদ, আপনারা সবাই যাবেন। এই বাড়িটা ফলো করে দেখুন, বড় বড় বক্স টাইপের খোপ দেখতে পাচ্ছেন গোটা ওয়ালে। এখানে এক সময় বেলজিয়াম গ্লাস সেট করানো ছিল। বেলজিয়াম গ্লাসের নাম শুনেছো তো, সব থেকে দামি। কেন প্রত্যেকের ওয়ালের মিডলের দিকে ফলো করে দেখুন ত্রিকোণ টাইপের। এইগুলো সাধারণত আমরা মাটির বাড়িতে দেখতে পাই, গ্রামে যে মাটির বাড়ি থাকে এইগুলোকে এক কথা বলে কুলঙ্গি। তো তখনকার টাইমে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য তখনকার টাইমে এখানে মাটি দিয়ে রাখতো, মাটির প্রদীপ রাখতো। যখনই রাখতো তার আলোটি ডাইরেক্ট সোজা কাছে গিয়ে পড়তো, আর যখনই কাছে গিয়ে পড়তো তখনই কিন্তু রেফের করতো, আলোকিত থাকতো। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশে যখন দেশ ছেড়ে চলে যায় তখন প্রত্যেকের কাজ ড্যামেজ নষ্ট করতে চলে যায়। তাও কিছু গাছ লাগানো ছিল, কিন্তু দেখতে খারাপ লাগবে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই কাজগুলোকে খুলে নিয়েছে। আসি আমাকে পরে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব
করে দিও যদি আমার তো ভিডিওটা তো হ্যাঁ আচ্ছা এই যে মসজিদের নিচে যে আন্ডারগ্রাউন্ড যে কোপগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে দেখে আপনারা কি ভাবছেন? এগুলো কি? এবার দেখে কিছু বুঝতে পারছেন? সবাই দেখে তাই ভাবতে সুড়ঙ্গ পথ, কিন্তু না, এইগুলোকে এক কথায় বলা হয় ভেন্টিলেশন মানে এয়ার পাস। এখনকার টাইমে যখন বাড়ির উপর দিয়ে তৈরি করা হয় তখনকার টাইমে কিন্তু মসজিদের নিচে তৈরি করা হয়েছিল, কেন বলতো ড্যাম পরিবেশের জন্য, মানে হাওয়া বাতাসটা ঠিকভাবে যেন পাস হতে পারে, এই মসজিদটা নির্গুলো যেন ড্যাম নেয় নষ্ট না হয়। কিন্তু পরবর্তী সময় সিকিউরিটির জন্য সবগুলোকে সিল করে দিয়েছে, একটার সাথে একটাকে লিঙ্ক করানো ছিল। এরকম টাইপের ভেন্টিলেশন মসজিদ চারি সাইডে ফলো করতে পারবেন, টোটাল 14টি রয়েছে, বুঝতে পারলেন? ম্যাডাম চলো আসুন। আচ্ছা এবার আপনাদের পায়ের নিচে ফলো করে দেখুন, আপনাদের পায়ের নিচে প্রত্যেকটা জায়গায় একটা করে চৌকো টাইপের আসন আছে, বুঝতে পারেন যে আসন আছে ম্যাডাম? এই যে একটা আসন, একটা আসন, একটা আসন, একটা আসন, এখানে এরকম টাইপের টোটাল কিন্তু 2000টি আসন আছে। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজে বসে নামাজ পড়তেন। তো নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকম ভাবে যেন অসুবিধা না হয়, তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না লাগুক না পুরো, সেই জন্য ওয়ালের থেকে তাকিয়ে দেখুন সেই রিংগুলি কিন্তু আজও ঝুলছে। এর উপর দিয়ে না তনকার টাইমে মোটা মোটা চাদর যে সামিয়ানা, সে সামিয়ানা উপর দিয়ে টাঙিয়ে দেওয়া হতো, কোথায়? ওই নিচে বুকের মধ্যে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিচে বুকে। আর এই মসজিদের ওয়ালের দিকে তাকিয়ে দেখুন, এখনো সে একই গাছ লাগানো ছিল, বেলজাম গাছ। কেন? এখানে চাঁদ নিয়ে যেতে বা জ্যোৎস্না রাতে, এখানে চাঁদ নিয়ে যেতে বা জ্যোৎস্না রাতে যখন আলো সেই কাজ উপর পড়তো তখনও গোটা মসজিদটা আলোকিত। আচ্ছা এটা হচ্ছে মেন মসজিদ। এবার উপর দিকটা আপনারা ফলো করে দেখুন, টোটাল কিন্তু 5টি গম্বুজ ছিল, কিন্তু 5টি গম্বুজের মধ্যে না মিডিলে 3 গম্বুজ কিন্তু ড্যামেজ হয়ে গেল। আর দুটো হয়ে গেল বলুন তো ভূমিকম্পের জন্য। সেটা হচ্ছে 1897, আজ থেকে 126 বছর আগে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য 3টে গম্বুজ ড্যামেজ হয়ে যায়, আর দুটো রয়ে যায়। একটি প্রুফ, একটি প্রমাণ আপনারা বুঝতে পারবেন। লেফট সাইডটার দিকে আপনারা ফলো করে দেখুন, মসজিদটা একটু ডাউন হয়ে গেল, একটু বসে গেছে বাসে, বুঝতে পারছেন? বাসেরটা দেখুন বসে গেছে, এরকম হয়েছে। এদিকে হ্যাঁ এদিকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা বলা হয় মেম্বার। এখানে একজন মুসলিমদের মেন ধর্মগুরু, যাকে আমরা ইমাম সাহেব বলি, সেই ইমাম সাহেব যাকে দায়িত্ব থাকেন খুতবা পড়ানোর জন্য। আর ওইখানে আরেকটা একটা কালমা লেখা আছে, ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আর যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফুলের মতো, ওই ডিজাইনটাকে বলা হয় কি জাফরি, বুঝতে পারলেন? ওই পাশে একটি ছিল, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা যে মসজিদটা দেখতে এসেছেন, আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তখনকার টাইমে মসজিদটা কী দিয়ে তৈরি করা হয়েছিল? পারবেন বলতে কী দিয়ে তৈরি করা হয়েছিল? চুন সুরকি তো আছে, তার সাথে কী ছিল? ডাবের জল, ডাবের জল, খয়ের জল, মেথি জল, আর সব থেকে বড় উপাদান সেটা হচ্ছে চিটেগুড়, টাইট করে ধরে রাখার জন্য। তো সমস্ত কিছু মিশ্রিত করে 1723 থেকে 24-এর মধ্যে এই মসজিদটাকে কমপ্লিট করা হয়েছিল। আর এই গম্বুজগুলোর মধ্যে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এর মধ্যে কোথায় কিন্তু লোহা জাতীয় জিনিস নেই, কোথায় কিন্তু পরিবারগা নেই। টোটালটা আর্চ মানে খিলান, একটার উপর ইট সাজিয়ে এরকম টাইপের সব গম্বুজগুলো সব তৈরি করা হয়েছিল। উপর দিয়ে হেঁটে যাবেন, তার নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁ। ইনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। তো আমাদের বাংলায় টোটাল কিন্তু 18টা নবাব কিন্তু শাসন করেছিল, কিন্তু 18টা নবাবের মধ্যে ইনার মতো নবাব যিনি মৃত্যুর আগে আদেশ করে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মসজিদের মেন জায়গায় আপনারা আমাকে সমাধিস্থ করবেন, আপনারা আমাকে কবর দিবেন। কেন এই নবাব চেয়েছিলেন ইনার রাজত্বকালে, ইনার সময়কালে ইনার দ্বারা কোনো ভুল কাজ ইনি যদি করে থাকে, কোনো পাপ কাজ ইনার দ্বারা যদি হয়ে থাকে, সে পাপের জন্য প্রায়শ্চিত্তটা হয়। তো প্রায়শ্চিত্তটা কীভাবে হবে? যারা এই মসজিদে নামাজ পড়তে আসবে সেই নমাজদের পায়ে ধরে যারা তার কবরে গিয়ে পড়ে। তার সাথে সাথে দূর দূরান্ত থেকে নানা ধর্মের নানা জাতির মানুষরা যারা এই মসজিদকে দেখতে আসবে তাদেরও পায়ে ধরে যেন তার কবরে গিয়ে পড়ে। সেই জন্য এই নবাবের আদেশ, এই নবের ইচ্ছা অনুসারে তার কবরটিকে পুরো মসজিদের ফ্রন্ট সাইডে পুরো সামনের দিকে এই নবাবকে সমাধিস্থ করা হয়েছিল। তো এখন আপনারা বর্তমানে যে এই জায়গাটাকে দাঁড়াবেন, ঠিক আপনাদের পা থেকে 6 ফুট নিচে থাকবে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যার নাম অনুসারে আমাদের ডিস্ট্রিক্টের নাম দিয়েছিল মুর্শিদাবাদ, আর ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা। আর 18টা নবাবের মধ্যে ইনি ছিলেন কনভার্ট, ইনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন। এনার ফার্স্ট নেম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। এগুলো সব কিন্তু মুসাফির খানা ছিল। ফার্স্টে আপনাদের বললাম যে মসজিদ চারি সাইডে আপনারা দেখতে পাবেন উপরটা কিন্তু গম্বুজ ছিল, কিন্তু ভূমিকম্পের জন্য ড্যামেজ হয়ে যায়। আসুন ঠিক আপনাদের পায়ের নিচে আছে এই নবের কবর।
হ্যাঁ হ্যাঁ, যার বুকের উপরে যার কবর উপরে বর্তমানে এখন আপনারা দাঁড়িয়ে আছেন। না বলবো আমি। আর আপনারা যেখান থেকে প্রবেশ করেন ওটা কিন্তু ছিল মুজের ব্যাক সাইড, এটা মুজের ফ্রন্ট সাইড। যেহেতু এখন সামনে মেন রোড, সেহেতু ওটা এখন ফ্রন্ট, এটা এখন ব্যাক সাইড হয়ে যায়। আর এই জায়গাটাকে জালি টাইপের সিস্টেম করেছিল উপরটা, মানে নেট টাইপের ছিল। কারণ বলুন তো সে নেটের সাইডে না তার পায়ে ধরে তার কবরে গিয়ে পড়তো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পর উপরটা সিল করে দেয়, কারণ পরবর্তী সময় এসে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেজন্য। আর দ্বিতীয় একটি বিষয় ছিল বৃষ্টির জলে কবরটি নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য উপরটা সিল করে দেয়। চলুন যে শাসন করেছিল। হ্যাঁ, কিন্তু 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা কিন্তু আপনারা এখন কিন্তু ওপেন দেখতে পেলেন। তাছাড়া কবরটা হচ্ছে মাটির, দেখলেন কি কবরটা কিন্তু মাটির উপরটা। হ্যাঁ, জানকে দেখে আসুন, কবরটা কিন্তু মাটির উপরটা। তো হ্যাঁ মাটির। তো আপনারা তো মির্জাফরের নাম শুনেছেন, সিরাজদৌল্লার নাম শুনেছেন, তাদের বংশের কবর কি দেখেছেন নাকি এখানে ফার্স্টে আসলে? তার ইচ্ছেটা প্রকাশ করে গেছিল যে আমার মৃত্যুর পরে আপনারা আমার কবরটি এইভাবে তৈরি করবেন। কেন? এনার উপর দিয়ে যারা হেঁটে যেত না, তাকে পায়ে তুলে সরাসরি এসে তার মাটিতে এসে পড়ে। সেই জন্য এই নবের আদেশ, তার ইচ্ছে অনুসারে তার কবরটিকে এইভাবে ওপেন, তাছাড়া মাটি রাখা হয়েছিল। সেই জন্য আজ অব্দি, আজ পর্যন্ত এই নবের কবরটিকে এইভাবে রেখে দেওয়া হয়েছে। মাটিটা কখনো গলে টলে যায়নি? না না, গলে যায়নি। না, মাঝে মধ্যে আপনার গেট খুলে ঠিকঠাক করা হয়। তো এই নবাব কিন্তু কাজ করতেন ঔরঙ্গজেবের তত্ত্বাবধানে। তখন ছিল আমাদের ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের শাসন। এই ঔরঙ্গজেব এই নবাবকে ফার্স্টে দেওয়ান হিসেবে ঢাকায় পাঠায়। আগে আমাদের দুই বাংলার ক্যাপিটাল আগে কি ছিল বলুন তো? ঢাকা। ঢাকার আগে নাম ছিল জাহাঙ্গীরনগর। কিন্তু ঢাকা থেকে এই নবাব ঠিকঠাকভাবে ট্যাক্স আদায় করতে পারছিলেন না। সেই জন্য তিনি কি করলেন, তিনি ঔরঙ্গজেবের আদেশ নিয়ে 1702 খ্রিস্টাব্দে তিনি ঢাকা থেকে আমাদের মুর্শিদাবাদটাকে মেন রাজধানী হিসেবে গড়ে তুললেন। আর তখন আমাদের মুর্শিদাবাদের কি নাম ছিল জানেন কি? মুর্শিদাবাদ। তার আগের নাম ছিল মুগদশ। আপনার বর্গীদের নাম শুনেছেন? তখনকার টাইমে মাঠা, তখনকার টাইমে বর্গীরা খুব এখানে খুব আক্রমণ করতো। তারা প্রজাদের উপরে জোরজুলভাবে খাজনা আদায় করতো। আমাদের লুটপাট চালাতো, তারা প্রজাদের উপরে জোরজুলভাবে খাজনা আদায় করতো। কিন্তু যখনই নবাব আমাদের মুর্শিদাবাদটাকে মেন রাজধানী হিসাবে গড়ে তুললো, তিনি এখান থেকে বর্গীরকে দমন করে 1704 খ্রিস্টাব্দে 1 কোটি টাকা ট্যাক্স, তখনকার টাইমে রাজস্ব তিনি এখান থেকে আদায় করে তিনি দিল্লিতে পাঠিয়েছিলেন। তিনি যে কত বড় যে একজন যে বড় যে সুশাসক ছিলেন, তার কাজে তাকে তিনি পরিচয় দিয়েছিলেন। সেই জন্য ঔরঙ্গজেব কি করলো, এই নবাবকে 1706 খ্রিস্টাব্দে তাকে বাংলা এবং উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব হিসাবে থেকে ঘোষিত করে দেয় এবং তার নাম অনুসারে আমাদের শহরের নাম রাখার নির্দেশ দেয়। আর যে মুর্শিদ কুলি খান নামটা আপনাদের বললাম, তাকে একটা ঔরঙ্গজেব উপাধি দিয়েছিল। মুর্শিদ মানে বিশ্বস্ত মানে বিশ্বাসী, কুলি মানে ভিত্ত মানে চাকর, আর খা মানে আমির। ইনি ছিলেন ঔরঙ্গজেবের একজন বিশ্বস্ত চাকর। এই নবাব 1706 থেকে 1725 টোটাল। ইনার জামাই সুজাউদ্দিন, ইনার একটা মেয়ে ছিল আজিমুনিসা বেগম, তার হাজব্যান্ড সুজাউদ্দিন। ইনি খুব একজন ভালো শাসক ছিলেন, ইনি খুব বিলাসিতার মধ্যে থাকতেন। ইনার মৃত্যুর পর ইনার ছেলে আসতো সারফরাজ খান। এই সারফরাজ খানকে আলিবর্দীকে হত্যা করেছিল গিরাজ যুদ্ধে 1740 সালে। ইনি ছিলেন পাটনা থেকে, বিহারের শাসনকর্তা ছিলেন। যখন ইনাকে হত্যা করা হলো না, ইনার যে জেনারেশন শেষ হয়ে গেল। তারপর আসলো আলিবর্দীর পর কি আসলো তার নাতি সিরাজদৌল্লাকে যখন পলাশির যুদ্ধে যখন ইনাকে হত্যা করা হলো, ইনার তো জেনারেশন শেষ হয়ে গেল, তার সাথে পঞ্চম স্বাধীন নবাব শেষ হয়ে গেল। তারপর আসলো মির্জাফর। এই মির্জাফর থেকে শুরু করে যতগুলো নবাব এখানে শাসন করেছিল, সব তারা ব্রিটিশদের অধীনে কাজ করত। আর আপনারা যেটা হাজারদুয়ারি দেখে আসলেন, ওটা হচ্ছে মির্জাফর অষ্টম পুরুষ নবাব নাজিম হুমায়ুন তৈরি করেছে। সেটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। একটি ছিল কিন্তু ভূমিকম্পের জন্য পুরো ড্যামেজ হয়ে যায়। ফার্স্টে আপনাদের বললাম 4টির মধ্যে আপনারা 2টি দেখতে পাবেন আর 2টি নেই। এটা কখন নিয়েছে? এটা সেম ভূমিকম্প 1897। 97। নাম কি? এই উল্টো টি গুলো কিন্তু মোজে চারি সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তখনকার টাইমে কোনো কিন্তু ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য আলোকিত করার জন্য না এখানে ক্যান্ডেল লাগিয়ে দেওয়া হতো। ক্যান্ডেল মানে মোমবাতি, ক্যান্ডেলের স্ট্যাম্প এগুলো, এটাই গুলো বলছিলাম। এই টাওয়ারে ওঠার জন্য 67টা স্টেপ আছে, মানে 700টা সিঁড়ি আছে, 700টা। এটা ওই পাশে আছে গেট। এটা হাইট 70 ফিট, 70 ফিট এটা হাইট। এর উপরে যদি আপনারা যদি আজও উঠতে পারতেন, আজও আপনারা আমাদের মুর্শিদাবাদ শহরের কিছু অংশ আপনারা দেখতে পেতেন। কিন্তু দুঃখের বিষয়
দিল্লির কুতুব মিনারে অ্যাকশনের পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এরকমভাবে টাওয়ার ছিল সবগুলোকে সিল করে দেওয়া। এইটার উপরে আর্টস করার জন্য তুই তো বলো। এটা একটা মানে ওটা পরে ওটা হচ্ছে আর্থিংয়ের জন্য। আর্থিংয়ের জন্য না? যেহেতু ভূমিকম্প হচ্ছে ছোট ছোট দেখুন না আমরা আর্থিংয়ে যে করে এখানকার তুলতে দেয়। তো তোমরা তো দেখলে গাইডের মুখ থেকে সবকিছু শুনলে, তো এখন আমরা যাব কাঠগোলা বাগানের দিকে, চলো যাই।